বিগত সরকারের আমলে দায়ের করা ২৫০০ গায়েবী মামলা আগামী ২ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির বিষয়ে কথা বলেন এই উপদেষ্টা। সচিবালয়ে নিজ দপ্তরে গেল সরকারে করা গায়েবী মামলা, সাইবার নিরাপত্তা আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ২৫টি জেলায় চিহ্নিত করা হয়েছে এমন মামলা সংখ্যাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ২৫টি জেলায় ২৫০০-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার করার বিষয়ে কাজ চলছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই আইনের অধীনে বিচারাধীন রয়েছে ৩৩২টি মামলা। এর মধ্যে বেশ কয়েকটি মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। এই ৩৩২টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে ৬ সদস্যের একটি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২ জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের ২ জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। নির্বাচনের সাথে জুলাই আগস্টের বিচার কাজের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, প্রয়োজনে বিচার কাজ সম্পূর্ণ করার জন্য আরও একটি ট্রাইব্যুনাল বসানো হবে। আমরা যদি বিচার আরও দ্রুত করতে হয়, আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের ২য় শাখা, যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার করার বিষয়ে কাজ চলছে, এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সাইবার আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার ওমর ফারুক। আমরা দেখে আসছি, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের মাধ্যমে শুধু গণমাধ্যমের স্বাধীনতাই খর্ব করা হয়নি, মানুষের মৌলিক অধিকার হরণের হাতিয়ার হিসেবেও ব্যবহার করেছে বিগত সরকার। এবারে আসলো সাইবার নিরাপত্তা আইন। আসলে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মধ্যে মোটা দাগে কি কি পার্থক্য রয়েছে? দুইটি আইনের ধারাগুলোর কি কোনো মিল রয়েছে নাকি শুধু নামেই পরিবর্তন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিভিসিকে এবং যারা শুনছেন দেখছেন। আপনার ডিজিটাল সিকিউরিটি বলেন, সাইবার সিকিউরিটি বলেন, আইসিটি বলেন, একই। অর্থাৎ আমরা তখন বলেছি যে শুধু লেভেলটার পরিবর্তন হয়েছে, বটলের ভিতরে একই জিনিস ছিল। আপনার মনে আছে সাংবাদিকদেরকেই টার্গেট করে 57 আইসিটির 57, এটি নিয়ে অনেক কথা হয়েছে দেশি বিদেশে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে এখানে সুশীল সমাজ, আইনজীবী বলেন, সবাই কথা বলেছে, ভুক্তভোগীরা কথা বলেছে। তখন আসলো ডিএসও একই জিনিস যখন করলো, যে ওই 57-এরটা 43-তে নিয়ে আসলো এবং সব অজামিনযোগ্য অপরাধ করে দিয়ে শাস্তির পরিমাণ দিয়ে যাচ্ছে তাই করলো। অর্থাৎ উদ্দেশ্য ছিল বিরোধী দলের মত দমন করা, যারা সরকারের সমালোচনা করবে, যারা শেখ পরিবারের সমালোচনা করবে, তাদেরকে গলা টিপে ধরা। এরপরে আন্দোলন সংগ্রামের পরে এবং সবসময় এই ইলেকশন যখনই আসে তখনই নতুন নামে আবার আবির্ভূত হয়। এই গত ইলেকশনের আগেও ওই যে সিএসএ বলেন, সিএসএ আসলো, একই জিনিস, একই অবস্থা, শুধু জামিনের 6টা জামিন অযোগ্যকে জামিনযোগ্য করে নতুন করে আসলো। এটি নিয়ে কথা হয়েছে, এটি নিয়ে কৃষক জেল খেটেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেল খেটেছে, গৃহবধূ জেল খেটেছে, এবং এই যে স্পিচ কেউ কোথাও ফেসবুকে লিখতে পারতো না। নট অনলি দ্যাট, মানুষের মোবাইল চেক করার মতো জঘন্য অপরাধ পর্যন্ত করেছে। পথে পথে ধরে ধরে পুলিশ ধরতো, রাজনৈতিক ক্যাডাররা, মাস্তানরা, ফ্যাসিস্টিজমে, ফ্যাসিস্টের সমর্থকরা এগুলো করতো। তো সেটির অবসানের জন্য তো সারা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বব্যাপী এটা নিয়ে একটি জনমত তৈরি হয়েছে, প্রেশার হয়েছে, সব কিছু হয়েছে। এবং আসিফ নজরুল সাহেব, যিনি এখন দায়িত্বে আছেন, উনি সবচেয়ে বেশি কথা বলেছেন, সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। আজকে ওনার হাত ধরে যেই শুভ সংবাদটা পেলাম, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই, এবং উনি অভিনন্দন পাওয়ার মতোই কাজ করেছেন। তার হাত ধরেই এটি শেষ হবে। তবে আমি একটি জিনিস আপনার সাথে যোগ করতে চাই, শুধু শেষ হলে হবে না, আইনের যে দরকার আছে সেটিও আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এই অনলাইনের অ্যাবিউজ হচ্ছে, এই অনলাইনের অবারিত স্বাধীনতার যে অ্যাবিউজ হচ্ছে, অ্যাবিউজ হয়ে যে একটা মানুষের চরিত্র হনন হয়ে যায় উইদিন এ সেকেন্ড, উইদিন এ মিনিট, সেটির প্রোটেকশনের খুব দরকার
আছে, এবং সেই দরকারটা আমি একটা উদাহরণের মাধ্যমে বলে দিই। আপনাদের মনে আছে ফ্যাসিস্ট রেজিমের লাস্টে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি 40 লাখ বা 50 লাখ টাকার চেক একটি গণমাধ্যমে এসেছে যে উনি শেখ হাসিনার থেকে নিয়েছেন চিকিৎসার জন্য। অর্থাৎ আমি উদাহরণ দিয়েছি এই ধরনের ঘটনা নিবৃত করার জন্য। তারপরে বাজে সাংবাদিকতা, মিথ্যা সাংবাদিকতা, গুজব নিবৃত করার জন্য একটি আইনের খুবই প্রয়োজন, এবং এই আইনটা অংশীজনদেরকে নিয়ে, অর্থাৎ ইংল্যান্ড আমেরিকা যেভাবে ডেটা প্রোটেকশন আছে সেই আদলে যদি করা যায়, আমার মনে হয় এটি প্রয়োজন এবং এটি করতে হবে বাদ দেওয়ার পাশাপাশি। ওমর ফারুক একদম পরিষ্কার। এ ব্যাপারে আরেকটি তথ্য জানতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা কিংবা মুক্ত চিন্তা প্রকাশের এবার কোনো ব্যত্যয় ঘটবে কিনা, বিশেষ করে নতুন আইনে এমন কোনো ধারা কি আছে কিনা যাতে করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায়, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি প্রত্যাশা একজন সিটিজেন হিসাবে যে মোশতাকের মতো মুক্তমনা লেখক কারাগার থেকে লাশ হয়ে আর ফেরত আসবে না। আমাদের কার্টুনিস্টরা আর কার্টুন লিখতে ভয় পাবে না। আমাদের কবি সাহিত্যিকরা তাদের কবিতা, ব্যঙ্গাত্মক বলেন, রম্যরস বলেন, যেভাবে হোক লেখাতে তাদের ভয় ফিল করবে না। এই ধরনের বন্দোবস্ত চাই। নতুন আইন নিয়ে অংশীজনের একটা মিটিংয়ে আমি দেখেছি যে ওখানেও একটু অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এইভাবে অসন্তোষ প্রকাশ করা হলো যে যেই আইনটা বাতিল করা হলো সেই আইনের অনেকগুলো জিনিস রিপিট করা চিন্তা ভাবনা চলছে। তো সুতরাং আমি যেই কথাটি বলতে চাই যে এই দোষে দুষ্ট হয়ে এই আইনটা বাতিল হয়েছে, সেই দোষের কোনো একটা অংশ যদি এখানে আসে তাহলেও এটা কালিমা যুক্ত হবে, এটা কালিমা মুক্ত হবে না। আমি তাই বলতেছি যারা এই আইন তৈরিতে যারা কাজ করছেন, যারা ড্রাফট তৈরি করতেছেন, সেখানে পটেনশিয়ালদেরকে ইনভলভ করা উচিত বলে আমি মনে করি। সময় লাগলেও 1-2 মাস 3 মাস 6 মাস লাগলেও যাতে এই আইনগুলো করার আগে দেশে বিদেশে উন্নত সভ্য সমাজে যেখানে মানবাধিকারগুলো সমুন্নত থাকে, মানবাধিকারের ক্ষেত্রে আপোষ করে না, তাদের যে আইনগুলো আছে সেই আইনগুলোর সমন্বয়, ওই সেকশনের সমন্বয় ঘটিয়ে জনবান্ধব মানুষের কল্যাণে, মানুষের হেফাজতে, নিরাপদে, যাতে মানুষ নিরাপত্তা বোধ করে, যাতে তার সোশ্যাল মিডিয়ায় সে নিরাপদ বোধ করে, সেই ধরনের বন্দোবস্ত করাই আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা, যেভাবেই আইনটি করে হোক, জামিনযোগ্য অজামিনযোগ্যর এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। জামিন একটা, যে আইনের প্রতি শ্রদ্ধাশীল সে জামিন পাবে, এই জামিনের ক্ষেত্রে লেনিয়ান ভিউ নিতে হবে। অর্থাৎ যে আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আদালতে গিয়ে বলে যে আমি তোমার কাছে হাজির, আমার ট্রায়াল করো, তার জামিন যাতে এই গলা টিপে সংকুচিত না করা হয়। এটি হলো সবচেয়ে বড় কথা, বড় প্রত্যাশা। আর সবচেয়ে বড় কথা, বড় প্রত্যাশা, আমি যাতে ফিল না করি আমি আমার মুক্ত চিন্তা করতে গিয়ে আমি যাতে অ্যাবিউজ অফ পাওয়ারের শিকার হব, আমি যাতে বিনা বিচারে জেলে থাকবো। আমার ট্রায়াল হোক। এই দেশের মানুষ আমরা চাই আমার ট্রায়াল হোক। আমি যদি আরেকজনের ক্ষতি করি, যেমন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আমি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবো না, এই প্রিন্সিপালেই তো আমরা সিটিজেনরা বেড়ে উঠেছি, সিটিজেনরা প্রত্যাশা করি। আর বাংলাদেশের স্বাধীনতা, মুক্ত চিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত থাকুক। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।